আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি রওশন আরা সুমি আজ তোমাদের সামনে উপস্থাপন করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ টপিক জারণ সংখ্যা নির্ণয়। অর্থাৎ এই অধ্যায়ের কোনো যৌগে একটি মৌলের কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় তা শিখব। তো চলো শিক্ষার্থীরা, আমরা জারণ সংখ্যা নির্ণয় করি। তো জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের আগে জারণ সংখ্যা কি তা জানতে হবে। তোমরা নিশ্চয় জানো একটি যৌগের দুটি অংশ থাকে, একটি পজিটিভ অংশ আর একটি নেগেটিভ অংশ। অর্থাৎ যৌগ গঠন করার সময় কোনো মৌল ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে, আবার কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নও উৎপন্ন করে। অর্থাৎ যৌগ গঠন করার সময় মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় কিংবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই সংখ্যাটিকে বলা হয় জারণ সংখ্যা। যেমন এখানে আমি যদি একটি এক্সাম্পল দেই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, তাহলে সোডিয়াম ক্লোরিনের সাথে যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয় এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয়। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা হবে +1, ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1। তোমরা নিশ্চয় জানো। এখন কোনো মৌলের যখন জারণ সংখ্যা নির্ণয় করব তখন মূলত এই জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হয়, তারপর আমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। যোজনী আর জারণ সংখ্যার মধ্যে তোমাদের আবার তফাৎটা বুঝতে হবে। যোজনীর ক্ষেত্রে আমরা জানি কোনো মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় যোজনী। অর্থাৎ একটি মৌল আরেকটি মৌলের সাথে একটি মৌলের সাথে যুক্ত হতে পারে, অথবা দুটি মৌলের সাথে যুক্ত হতে পারে, অথবা তিনটি মৌলের সাথে যুক্ত হতে পারে। তাহলে সেই ক্ষমতাই হচ্ছে তার যোজনী। তাহলে যদি একটি মৌলের সাথে যুক্ত হয়, অর্থাৎ ইলেকট্রন যদি একটি ত্যাগ করে একটি পজিটিভ আয়ন তৈরি করে তাহলে +1 হবে তার জারণ সংখ্যা, আর যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি হবে -1 হবে তার জারণ সংখ্যা। এখন কোনো একটি যৌগের ক্ষেত্রে কোনো মৌলের যখন জারণ সংখ্যা নির্ণয় করব তখন যৌগে বিদ্যমান অন্যান্য যে মৌল রয়েছে তাদের জারণ সংখ্যার উপর নির্ভর করবে আসলে আমরা যে মৌলটির জারণ সংখ্যা নির্ণয় করব তার। যেমন এখানে আমরা দুটি যৌগ লিখে রেখেছি, পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফসফরিক অ্যাসিড। এই পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে আমরা এই যে নিচে দাগ টেনে নিয়েছি ক্রোমিয়াম, এই আসলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আজ নির্ণয় করব। আর এখানে ফসফরিক অ্যাসিডের মধ্যে নিচে দাগ দেওয়া রয়েছে ফসফরাসের, অর্থাৎ আমরা ফসফরিক অ্যাসিডের মধ্যে ফসফরাসের জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেটে যখন আমি ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব তখন আমার পটাশিয়ামের জারণ সংখ্যা জানতে হবে, অক্সিজেনের জারণ সংখ্যা জানতে হবে। যদি না জানি তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো না। আবার এখানেও ফসফরাসের যখন জারণ সংখ্যা নির্ণয় করতে চাইব তখন আমার হাইড্রোজেনের জারণ সংখ্যা জানতে হবে এবং অক্সিজেনের জারণ সংখ্যা জানতে হবে। অর্থাৎ আমি কি বললাম, কোনো একটি যৌগে যখন আমি একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে চাই তখন আমার কি করতে হবে, ওই যৌগটির মধ্যে অন্যান্য যে মৌল রয়েছে তাদের জারণ সংখ্যা আমার জানতে হবে, কারণ তাদের জারণ সংখ্যার উপর নির্ভর করবে আসলে আমরা যার জারণ সংখ্যা নির্ণয় করতে চাচ্ছি তার। তো চলো কিভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব তা দেখি। এখানে আমাদের যে মৌলটির জারণ সংখ্যা নির্ণয় করব তার জারণ সংখ্যা ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম, ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা, ক্রোমিয়াম এর জারণ সংখ্যা ধরে নিলাম x। আর আমরা জানি যে এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত, পটাশিয়াম এর জারণ সংখ্যা +1, আর অক্সিজেন এর জারণ সংখ্যা আমরা জানি -2। তাহলে এখানে আমরা নির্ণয় করব যার, তাকে ধরে নিলাম x।
এখন যদি এই যৌগটি নিরপেক্ষ হয়, অর্থাৎ এর যদি কোনো আধান না থাকে, উপরে পজিটিভ কিংবা নেগেটিভ আধান যদি না থাকে, যৌগটি যদি নিরপেক্ষ হয়, তাহলে এই পরমাণু সমূহের যে মোট জারণ সংখ্যা রয়েছে, এই যৌগের মধ্যে যে পরমাণুগুলো রয়েছে তাদের মোট জারণ সংখ্যা 0 ধরতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, যেহেতু এখানে K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট কি একটি নিরপেক্ষ যৌগ, তাহলে এই যৌগটিতে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা কি হবে, 0 হবে। তাহলে সুতরাং যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0। তাহলে আমরা বলতে পারি এই K2Cr2O7 এই যৌগের পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা কি, 0। তাহলে এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা যদি +1 হয়, তাহলে তার সাথে কয়টি পটাশিয়াম রয়েছে, 2টি, প্লাস যেহেতু মোট জারণ সংখ্যা বলেছি, তাহলে ক্রোমিয়ামের আমরা ধরেছি X আর ক্রোমিয়াম রয়েছে এখানে 2টি, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2, তার সাথে অক্সিজেন কয়টি রয়েছে, 7টি, = 0। এখন যদি আমরা গুণ করে দেই, তাহলে 2 + 2x প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14 = 0। এখন জাস্ট ক্যালকুলেশন করব, 2x 14 থেকে 2 গেলে থাকবে 12 = 0, বা 2x = 12। সুতরাং x = কি হবে, 12কে যদি 2 দ্বারা ভাগ করা হয় আসবে 6। এই যে জারণ সংখ্যা আমরা নির্ণয় করব, তাহলে জারণ সংখ্যার ক্ষেত্রে আমাদের প্লাস অথবা মাইনাস ইউজ করতে হবে। যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস ইউজ করতে হয় না, কিন্তু জারণ সংখ্যার ক্ষেত্রে প্লাস মাইনাস ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা যাকে ধরে নিয়েছিলাম যে x, কাকে ধরে নিয়েছিলাম, ক্রোমিয়ামের জারণ সংখ্যা x ধরে নিয়েছিলাম, তার মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বের হলো, +6। আমরা আরেকটি যৌগের ক্ষেত্রে যাই, যৌগটি নিয়েছিলাম ফসফরিক অ্যাসিড। এক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা বের করতে হবে কার, ফসফরাসের। তাহলে একইভাবে আমরা ফসফরাসের জারণ সংখ্যা ধরে নিব কি, x। আর এখানে হাইড্রোজেনের আমরা জানি জারণ সংখ্যা হচ্ছে +1, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে এক্ষেত্রে এই যে আমরা ফসফরিক অ্যাসিড দেখতে পাচ্ছি, এটিও কিন্তু নিরপেক্ষ যৌগ, কারণ এর কোনো প্লাস আধান নেই, মাইনাস আধানও নেই। তাহলে যৌগটি নিরপেক্ষ হওয়ার কারণে আগের মতোই আমাদের বলতে হবে এই যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা কি হবে, 0 হবে। অর্থাৎ আমরা লিখব ফসফরিক অ্যাসিড যেহেতু একটি নিরপেক্ষ যৌগ, তার মানে যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0। লিখতে পারি H3PO4, এদের মোট জারণ সংখ্যা যেহেতু 0 লিখতে পারি। তার মানে এখানে হাইড্রোজেনের হচ্ছে +1 × 3, প্লাস ফসফরাসের ধরেছি x, প্লাস অক্সিজেনের হচ্ছে -2 × 4 = 0। তাহলে এই অংশটুকুকে আমরা শুধু ক্যালকুলেশন করব। তার মানে এখানে হবে 3 + x, তারপর -4 দুগুণে 8 = 0। এখানে 8 থেকে 3 চলে গেলে থাকবে x - 5 = 0। অর্থাৎ x এর মান তাহলে কত বের হলো, 5। তাহলে আমাদের ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা তাহলে কত, +5। তাহলে জারণ সংখ্যার ক্ষেত্রে আমি কি বলেছি, কি ব্যবহার করতে হবে, অবশ্যই পজিটিভ কিংবা নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই যৌগটিতে ফসফরাসের জারণ সংখ্যা হয়ে গেল +5।
আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। একইভাবে তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো যৌগ দেওয়া রয়েছে এবং যৌগের মধ্যে একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে। তোমরা এই নিয়ম অনুসরণ করলে অবশ্যই ওই সকল যৌগের ক্ষেত্রেই মৌলসমূহের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ।